বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৬৯ সালে যখন কারাবন্দী করা হয়, তখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। শেখ হাসিনা যখন ৭৫-এর ১৫ই আগস্টের পরে ১৯৮১ সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তখন বাংলাদেশের আপামর জনগণ, রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দিয়েছিল, ঝড় বৃষ্টি আধা রাতে শেখ হাসিনা তোমার সাথে। এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের স্লোগান প্রচলিত হয়েছে, যেখানে সাহস, বীরত্ব, সংগ্রাম, লড়াই এবং ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলা আছে। কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক কর্মীরা সবচেয়ে সহজাতভাবে, স্বপ্রণোদিতভাবে যে স্লোগানটি গ্রহণ করেছে, মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে, সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৬ বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, সমৃদ্ধি দিয়েছিলেন, মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। যে কারণে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, বিশ্বাসের বহিঃপ্রকাশ। বিগত ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে, যেখানে তার নিরাপত্তা নাই, যেখানে তার স্বস্তি নাই, যেখানে তার জীবনের গ্যারান্টি নাই, যেখানে সবকিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে, তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিঃপ্রকাশ। এটিও একটি প্রতিবাদ। এই দখলদার সরকার ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন, নিষ্পেষণের যে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, এই অবিচারের দুর্গে আগেই ভালো ছিলাম তাই সবচেয়ে বড় প্রতিবাদ। ১৩ মাস ধরে সরকার, রাষ্ট্রযন্ত্র, রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথাপিছু আয় বাড়িয়েছিলেন, ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন, জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন, পরিবার, সন্তান, ভবিষ্যৎ সবকিছুর নিরাপত্তা, নিশ্চয়তা, স্থায়িত্ব দিয়েছিলেন। যে কারণে রাষ্ট্রযন্ত্রের সবকিছু বুমেরাং হয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে। সমস্ত ধরনের অপপ্রচার, সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙ্গিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, কিংবা আগেই ভালো ছিলাম, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক শপথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয়, রাজনীতিতে পলিসি গুরুত্ব পাচ্ছে না, রাজনীতিতে উন্নয়ন কিংবা পারফরমেন্স এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে না। অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন, পারফরমেন্সকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার ভবিষ্যৎ, আপনার আয় করার ক্ষমতা, আপনার পারিপার্শ্বিক পরিসর, আপনার সন্তানের ভবিষ্যৎ, এসব কিছুকে কেন্দ্র করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন। শেখ হাসিনার রাজনীতি ভবিষ্যৎ, পলিসি, উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে। কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়টুকু, এবং এটির মাধ্যমেই প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি ভবিষ্যতেও কতটুকু প্রাসঙ্গিক থাকবেন, তার প্রত্যাবর্তন কিরকম হবে, এবং বাংলাদেশের মানুষ তুল্যমূল্য বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে, তার জন্য রেজাল্ট শিট কথা বলবে, মার্কশিট কথা বলবে, পারফরমেন্স কথা বলবে। ২০০৯ সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ৬০০ কিংবা ৭০০ মার্কিন ডলার। শেখ হাসিনা বাংলাদেশের মাথাপিছু আয়
মার্কিন ডলারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের দারিদ্র্যের হার 40 থেকে 45 ভাগ ছিল। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্র্যের হারকে 20 ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি, বাংলাদেশের মাত্র 35 ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন। এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 100% বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন, নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র 3100 মেগাওয়াট ছিল বিএনপির সময়ে। শেখ হাসিনা সেটিকে প্রায় 22,000-23,000 বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি, যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্য উপাত্ত পরিসংখ্যান দেয় এবং গোটা বিশ্বের সামনে যে লক্ষ্যমাত্রাগুলো তারা স্থির করেছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটির যে বিভিন্ন সূচক রয়েছে, শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা, এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। সূচকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে বিএনপির সময় সর্বশেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। শেখ হাসিনা সরকার সেই বাজেটকে 7 লাখ কোটি টাকা অতিক্রম করে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা 2006 সালেও মাত্র 50 লাখ ছিল। শেখ হাসিনা তার দূরদর্শী, সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে 50 লাখ থেকে সেটি নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন 13 কোটিতে। আমাদের প্রবৃদ্ধি সব সময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে 6%, 7%, 8% হারে হয়েছে। বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী 10টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আমাদের রিজার্ভ বিএনপির সময়ে যেটি ছিল $3.48 বিলিয়ন, আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে $48 বিলিয়ন নিয়ে যেতে সক্ষম হয়। বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের এলিট ক্লাবে 57তম দেশ, পারমাণবিক ক্লাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করার মাধ্যমে 33তম দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা সরকার। যে কারণে শুধুমাত্র অর্থনীতির সামষ্টিক ব্যষ্টিক তথ্যপাত্য পরিসংখ্যান নয়, বাংলাদেশের জনগণের জীবনের স্রোতধারায়, সমাজের প্রত্যেকটি স্তরে, মানুষের প্রত্যেকটি ধাপে সবার জন্যই সার্বজনীন। যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে, মানে 1 বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে, সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী, সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি করে উপদেষ্টা হলেন? মানে আমি প্রশ্নটা এরকম করে করি, আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন? 5 আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল, 5 থেকে 8 আগস্ট এই সময়টাতে, 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় তো একমত ছিলাম যে প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু বাকিদের বিষয়টা ঠিক ছিল না। তবে আমাদের কিংবা তখনকার যারা সমন্বয়ক সবার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, দেখা গেছে আমাদের 69-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান আছে, 90-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা জীবন দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেশ গঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যের আসলে কোনো পরিবর্তন হয় নাই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা যখন উপদেষ্টাদের তালিকা নিজেরাও করছিলাম, আরো বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডারদের থেকে নিচ্ছিলাম তালিকা, তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না, কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেককে দেখিও নাই, শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকু গণঅভ্যুত্থানকে ধারণ করে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার যতদূর মনে পড়ে 6 কি 7 আগস্ট
হ্যাঁ, টিএসসি তে আমাদের 158 জন সমন্বয়ক সহ আরো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়ে একটা বৈঠক ছিল। তো ওই বৈঠকেই মোটামুটি সবাই প্রস্তাব করে যে আমাদের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত, এবং সেখানে যদিও বাকি স্টেক হোল্ডারদের থেকে, যেমন তখন আহ, আহ, সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার ছিল, তারপরে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার ছিল, তো উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। তো সব দিক থেকে হচ্ছিল যে 2 জন গেলে তারপরে সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নাহিদ ভাই এবং আমি উপদেষ্টা পরিষদে যাব প্রাথমিকভাবে। পরবর্তীতে তো মাহফুজ ভাই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং পরবর্তীতে উপদেষ্টা হন। সেটা কি 158 জন সমন্বয়ক যারা ছিলেন তারা নাম প্রস্তাব করে সেটা ঠিক করেছেন, মানে সেটা কি কোনো ভোটাভুটির মাধ্যমে নাই? হ্যাঁ, সমন্বয়কদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সবার মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে আমরা যাই। ওকে, উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন, সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল? আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন, মানে যারা না, আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সে সময়টায় আমরা একটা লিয়াজো কমিটি করেছি, আপনি যদি মনে করতে পারেন। জি, সেটার লিড দিচ্ছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এবং আরো 4-5 জন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই। তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে, সেখান থেকে ইনক্লুড হয়েছে, স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন। তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময় সেটা আরো বর্ধিত হয়েছে। তার মানে হচ্ছে যে আপনারা বিএনপির একটা লিস্ট, জামাতের একটা লিস্ট, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিস্ট, সবগুলি নিয়েই মোটামুটি ভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময়, বা উপদেষ্টারাও বলেছেন যে একটা সবগুলি নামের মধ্যে থেকে যে নামটা কমন বা যে নামটা নিয়ে বিতর্ক সবচেয়ে কম, এরকম